হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছো সকলকে শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রি বইয়ের খুবই ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আমার এই ক্লাসটা দেখছো, তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কেননা তোমাদের নবম শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় সেখানে এখান থেকে মাস্ট একটা কোশ্চেন থাকে, এবং দশম শ্রেণীর যারা দেখছো তাদেরও বেসিক বোঝার সুবিধার্থে, এবং এখান থেকে এসএসসি তেও অনেক কোশ্চেন এসেছে, এরকম নজির আছে। তো নবম এবং দশম উভয় শ্রেণীর জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্লাস এটা। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগ সহকারে দেখবা। আমি তোমাদের এতটুকু ভরসা দিতে পারি, এই ক্লাসটা দেখার পর এই অধ্যায়ের আর কিছু বাকি থাকবে না, সবকিছুই তোমাদের নখদর্পণে চলে আসবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এই অধ্যায়ের যে মেইন টপিকগুলো, সেই মেইন টপিকগুলো আমি এখানে তুলে ধরছি। এখানে 10টা মেইন টপিক আমি আইডেন্টিফাই করছি, যেখানে তোমরা দেখতে পারছো একদম বেসিক লেভেল থেকে মৌল কাকে বলে, এবং শেষ করছি আইসোটোপ দিয়ে। এখানে যে হট টপিক এই অধ্যায়ের, সেটা হচ্ছে এই পরমাণুর মডেল। ঠিক আছে, এই পরমাণুর মডেলটা রাদারফোর্ড এবং বোর, এই দুইটা পরমাণুর মডেল তোমরা কেমিস্ট্রি পরীক্ষা দিছো কিন্তু কখনো লেখো নাই, এরকম হবে না। এখান থেকে মাস্ট কোশ্চেন আছে, এবং এখান থেকে আপেক্ষিক পারমাণবিক ভর, আণবিক ভর, ইলেকট্রন বিন্যাস তো মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড আইসোটোপ থেকে অনেক এমসিকিউ আসে, মানে মানে সিকিউতে বলে আইসোটোপের ব্যবহার কি। তো শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো টপিকই খুব ভেরি মাচ ইম্পর্টেন্ট। এর জন্য তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবে, আই হোপ। চলো কথা না বাড়িয়ে শুরু করি। এখানে প্রথমে কিছু ইন্ট্রোডাক্টরি কথা বলতে হবে, এই অধ্যায়ের ইন্ট্রোডাক্টরি কথা। হ্যাঁ, ইন্ট্রোডাক্টরি কথা, ইন্ট্রোডাকশন। যদি এই অধ্যায়ের ইন্ট্রোডাকশন দিই, তাহলে এই অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের গঠন। গত গত ক্লাসে কেমিস্ট্রির দ্বিতীয় চ্যাপ্টার ছিল, সেখানে ছিল পদার্থের অবস্থা। হ্যাঁ, পদার্থের অবস্থা নিয়ে কথা বলার সময় আমরা কিন্তু বলেছিলাম পদার্থের তিনটা অবস্থা হয়, কঠিন, তরল এবং বায়বীয়। এবং এই তিনটা পদার্থই, ঠিক আছে, ভৌত অবস্থার পরিবর্তন। কিন্তু এই অধ্যায়ে যে আমি কথাগুলো বলবো সেখানে রাসায়নিক অবস্থাটাও কিছুটা জড়িত। দেখো, আমাদের আশেপাশে অনেক কিছুই আমরা দেখতে পাই। হ্যাঁ, মার্কার দেখতে পাচ্ছি, বোর্ড দেখতে পাচ্ছি, বই দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইভেন আমরা মানুষ সবাই কিছু না কিছু দিয়ে তো তৈরি। হুম, শুরুর দিকে আহ শুরুর দিকে, হ্যাঁ, খ্রিস্টপূর্ব অনেক বছর আগে বিজ্ঞানীরা বা ওই সময়ের যে দার্শনিকরা ছিল, তারা মনে করতো যে পৃথিবীর সবকিছুই আগুন, পানি, ঠিক আছে, মাটি এবং বাতাস, এই চারটা জিনিস দিয়ে তৈরি তারা মনে করত। কিন্তু এটা প্রমাণিত সত্য না। বা আমাদের যে নেচার, আমাদের পরিবেশের বিভিন্ন বস্তুর যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো থেকে আসলে মানুষকে আরো চিন্তাশীল করে তুলছে। হ্যাঁ, মানুষ আরো চিন্তা করতে থাকে যে আসলে আমরা আসলে কি দিয়ে তৈরি, প্রত্যেকটা বস্তু কি দিয়ে তৈরি। এই বোর্ডটাকে যদি ছোট 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 ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ভাবে ভাঙা হয়, তাহলে এখানে আমরা কি পাবো আসলে। ঠিক আছে, তো এই নিয়ে কথাবার্তা বলার সময় গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, ফার্স্ট ফার্স্ট তোমার হচ্ছে, তিনি বলেন যে যে কোনো পদার্থ ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি, মানে প্রত্যেক পদার্থই এরকম কিছু কণা দিয়ে তৈরি যা অবিভাজ্য, যা কি অবিভাজ্য। এবং তিনি তার নাম দেন অ্যাটম। তিনি তার নাম দেন কি? অ্যাটম। অ্যাটম, অ্যাটম মানে হচ্ছে অবিভাজ্য। এই কথাটা সবার আগে কে বলেন? ডেমোক্রিটাস। হ্যাঁ, ডেমোক্রিটাস এই কথাটা বলেন যে অ্যাটম, ঠিক আছে, এই শব্দটা বলেন। এবং ওই সময়ের বিজ্ঞানী অ্যারিস্টটল, আরেকজন দার্শনিক বা বিজ্ঞানী, তিনি বলেন যে ডেমোক্রিটাস যে কথাটা বলছে সেখানে সে মানে অ্যাকসেপ্ট করে না। ওই সময়ে তিনি অ্যারিস্টটল এটা অ্যাকসেপ্ট না করার কারণে ওটা গ্রহণযোগ্যতা পায় না। ডেমোক্রিটাস যে বলছিল যে প্রত্যেক পদার্থ অবিভাজ্য, ক্ষুদ্রতম এককটা অবিভাজ্য, এটাকে আর ভাঙা যায় না, এই কথাটা অ্যারিস্টটল মেনে নেয় নাই, যার কারণে এই ডেমোক্রিটাসের কথাটা গ্রহণযোগ্য হয় নাই ওই সময়ে। তারপর প্রায় 2500 বছর পর 1805-6 সালের দিকে, সেটা হচ্ছে তোমার 1803 সালের দিকে, হ্যাঁ, 1803 সালের দিকে ব্রিটিশ একটা বিজ্ঞানী, তিনি হচ্ছেন কি জন ডাল্টন। জন ডাল্টন
জন ডাল্টন কত সালে? 1803 সালে। 1803 সালে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে তিনি প্রমাণ করতে পারেন যে পদার্থের একটা ক্ষুদ্রতম কণা দিয়ে তৈরি। হ্যাঁ, এবং তিনি ওই সময়ে যে পৃথিবীতে জ্ঞান ছিল, নলেজটা ছিল, সেই নলেজের উপর বেস করে তিনি তার যতটুকু প্রমাণ করা সম্ভব তিনি প্রমাণ করেন, এবং সকল বিজ্ঞানী তখন তার ওই প্রমাণটা মেনে নেন যে পদার্থর ক্ষুদ্রতম কণা অবিভাজ্য। এবং তিনি তার নাম, এই ডেমোক্রিটাস যেহেতু সর্বপ্রথম বলছিল অ্যাটম, তিনিও তার সম্মানার্থে ওই ক্ষুদ্রতম কণার নাম অ্যাটমই রাখেন। ঠিক আছে, জন ডাল্টন। এবং এই জন ডাল্টন যখন বলে তখন সেটা সবাই মেনে নেয়, কিন্তু ডেমোক্রিটাসের সময় অ্যারিস্টটল, বিজ্ঞানী অ্যারিস্টটল সেটা মেনে নিতে পারে না। এরপরে বহু বছর পর 107 বছর পর, হ্যাঁ, 1803 থেকে 1911 সাল, ঠিক আছে, 108 বছর পর বিজ্ঞানী রাদারফোর্ড একটা মতবাদ দাঁড় করান। রাদারফোর্ড এই পরমাণু নিয়ে বা যে কোনো বস্তুর গঠন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন। ঠিক আছে, সে কথাগুলো আমরা এখানে বলবো আবার। অনেক পরীক্ষা নিরীক্ষা করে 1911 সালে একটি মতবাদ দেন, যেটা ঠিক আছে অনেক কিছু, যেটার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি, এবং সেই জ্ঞানটা আজ পর্যন্ত আমাদের পৃথিবীতে আছে। এরপর রাদারফোর্ডেরও কিছু ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন করে বিজ্ঞানী নিলস বোর তিনি 1913 সালে আরেকটা মতবাদ দেন, যে মতবাদটা ধরেই আমাদের এই কেমিস্ট্রি বইয়ের পড়াশোনা আপাতত চলছে তোমাদের নবম দশম শ্রেণীর। আরো পরে অনেক মতবাদ আছে, কিন্তু সেগুলো তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে উল্লেখ করা নেই। নবম দশম শ্রেণীর বইয়ে এই বিজ্ঞানী বোরের পরমাণু মডেল পর্যন্ত উল্লেখ করা আছে। ঠিক আছে, এই হচ্ছে পরমাণুর মডেলের ইতিহাস, যে কখন কোন বিজ্ঞানী কোন কথা বলেছে। এরপরে আসো যে পদার্থ আসলে কয় রকম, পদার্থের গঠন, পদার্থের গাঠনিক দিক দিয়ে পদার্থ আসলে কয় রকম। অবস্থার দিক দিয়ে 3 রকম, আমরা গত চ্যাপ্টারে পড়ছি, কঠিন, তরল, বায়বীয়। কিন্তু গঠনের দিক দিয়ে আসলে পদার্থ হচ্ছে 2 রকম। কি বলছি? পদার্থ 2 রকম। একটা হচ্ছে তোমার মৌলিক পদার্থ, একটা হচ্ছে কি মৌলিক পদার্থ, আর একটা যৌগিক পদার্থ। মৌলিক এবং যৌগিক এই শব্দটা আমরা অনেকবার শুনছি, অনেকের ধারণা আছে, আই হোপ। দেখো মৌলিক পদার্থ কোনগুলো, যে মৌলিক পদার্থ কাকে বলে, তোমরা যারা আমার ক্লাসটা এখন দেখছো তাদের রিকোয়েস্ট করব খাতা কলম নিয়ে বসো, এবং আমি যে সব কথা বলি সেগুলো একটু নোট করে রাখলে দেখবা তোমাদের এটাও প্রায় 95% ক্লাসেই কভার হয়ে যাবে। জাস্ট শুধু ওগুলো একটু নোট করে রাখবা, পরে তোমরা গাইড থেকে একটু দেখলেই সবগুলো বুঝতে পারবা। হ্যাঁ, তো মৌলিক পদার্থ কোনগুলো? মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যেগুলোকে ভাঙলে একই রকম জিনিস পাওয়া যায়, ভিন্ন ভিন্ন জিনিস পাওয়া যায় না। মানে যে পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থটাই পাওয়া যাবে। যেমন আমরা যদি লোহাকে ভাঙি, স্বর্ণ, ওই সোনা যেটা দিয়ে অর্নামেন্ট তৈরি করা হয়, ওই স্বর্ণ, রূপা, এগুলাকে যদি আমি ভাঙি, বা তামা, সেগুলোর ভিতরে কিন্তু আমরা ওই পদার্থটাই পাবো। ঠিক আছে, যদি রাসায়নিক ভাবে ভাঙা হয়। আবার অক্সিজেন, তোমার অক্সিজেন যে গ্যাস আছে, ঠিক আছে, সেখানে কিন্তু শুধুমাত্র 2টা অক্সিজেনই। আবার নাইট্রোজেনটাও, ঠিক আছে। আবার তোমাদের যে ইসের কথা বললাম, কপার হতে পারে, এগুলো সবই কি সিইউ। কপারটা হচ্ছে কি সবই মৌলিক পদার্থ। আর যৌগিক পদার্থ কোনগুলো? যৌগিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যেগুলোকে ভাঙলে একের অধিক পরমাণু বা মৌল পাওয়া যায়। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইড। এখানে দেখো একটা কার্বন 2টা অক্সিজেন, একটা কার্বন 2টা অক্সিজেন মিলছে, তাহলে এখানে কি একের অধিক আছে। ঠিক আছে, তাহলে সেটা কি যৌগিক। এখানে কিন্তু 2টা ছিল একের অধিক, তবে সেটা একই রকম, 2টা অক্সিজেন ডাবল বন্ডের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয়েছিল। ঠিক আছে, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের সাথে অক্সিজেনটা এইভাবে আছে, বুঝছো? একটা কার্বন 2টা অক্সিজেন, ভিন্ন ভিন্ন মৌল আছে না, এর জন্য এটা যৌগিক পদার্থ। আবার যদি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং কমন একটা উদাহরণ হচ্ছে পানি। পানিতে কি থাকে? 2টা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন থাকে। এইখানেও পানিকে যদি আমরা রাসায়নিক ভাবে বিশ্লেষণ করি, তাহলে সেখানে কি পাবো? আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন পাবো, তো 2টা ভিন্ন ভিন্ন মৌল পাবো, এর জন্য এটার নাম কি যৌগিক পদার্থ। আই হোপ তোমরা বুঝতে পারছো। এখন
আমরা আসি আমাদের মেইন টপিকে ইন্ট্রোডাক্টরি কথা এই পর্যন্তই। মেইন টপিকে যদি আমরা মেইন টপিক নিয়ে কথা বলি, তাহলে প্রথমে কথা বলতে হবে মৌল নিয়ে। মৌলটা আসলে কি? মৌলটা এই মৌলিক পদার্থ যেগুলো বলতেছি, মানে পরমাণু একদম প্রাথমিক স্টেপে, এটা তো একটা মৌলিক পদার্থ। এখানে পরমাণু যেটা, সেটাকে আমরা মৌল বলতে পারি। ঠিক আছে, মৌল বলতে পারি। এবং মৌল যেগুলো আছে পৃথিবীতে এ পর্যন্ত 118টি, কতটি? 118টি মৌল আবিষ্কার হয়েছে। 118টি মৌল আবিষ্কার হয়েছে। এর মধ্যে হচ্ছে তোমার কতগুলো, 98টি। হ্যাঁ, 98টি। 118টির ভিতরে 98টি হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায়। 98 এটা প্রকৃতিতে পাওয়া যাচ্ছে, প্রকৃতি। এবং বাকি 20টা এটা হচ্ছে কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। 118টা মৌল বা পরমাণু, ঠিক আছে, পৃথিবীতে এখন এক্সিস্ট করতেছে, যার ভিতরে 98টা প্রকৃতিতে আমরা পাচ্ছি, আর 20টা কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। এখন এই যে 118টা মৌল, এই 118টা মৌল আমরা চিনব কিভাবে? বা 118টা মৌলের তো কিছু না কিছু নাম আছে। হ্যাঁ, সেই নামগুলা বোঝার জন্য আমাদের মৌলের প্রতীকের ভিতরে যেতে হবে। যেমন মৌলের যদি প্রতীকের ভিতরে যাও, সেখানে দুইটা শব্দ পাবা, একটা হচ্ছে মৌলের প্রতীক আর একটা হচ্ছে কি সংকেত। একটা পাবা কি প্রতীক আর একটা সংকেত। দুটো নিয়ে আমি কথা বলে দিচ্ছি। প্রতীক হচ্ছে কোনো একটি মৌলের বা পরমাণুর ইংরেজি ল্যাটিন বা আরবি, ঠিক আছে, নামের ফার্স্ট একটা লেটার অথবা দুইটা লেটার নিয়ে গঠিত মৌলের নাম, সেগুলো হচ্ছে মৌলের প্রতীক। আর সংকেতটা হচ্ছে ওই কোন একটা পদার্থ সেটা যৌগিক হোক মৌলিক হোক, সেটা বোঝার জন্য আমাদের যে স্টেটমেন্ট প্রয়োজন সেটা আমরা সংকেতের ভিতরে পেয়ে থাকি। যেমন আমি তোমাদের যদি এখন বলি যে একটা নাম বললাম পাইল, PAYEL, আচ্ছা পাইল, ঠিক আছে, বা আমি বললাম মনি। এখন তোমরা আমাকে বলো তো দেখি, এখন এই পায়েল তো ছেলের নামও হতে পারে, মেয়ের নামও হতে পারে, মনি ছেলের নামও হতে পারে, মেয়ের নামও হতে পারে, তাই না? এখন এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি এটা ক্যারেক্টারটা কি, এটা কি বৈশিষ্ট্য, সেটা আমরা বুঝতে পারতেছি এই নাম দেখে? বুঝতে পারতেছি না। কিন্তু যখন আমরা বলে দিব যে এই দুটা কি ছেলে বা মেল, তখন কিন্তু আমাদের ক্যারেক্টার বলতে পারতেছি। ঠিক একই রকম ভাবে এইটা যদি হয় প্রতীক, প্রতীক জাস্ট একটা নাম, আর সংকেতটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, আমরা বুঝতে পারতেছি কি বলতেছি, যে প্রতীক হচ্ছে জাস্ট একটা নাম, আর সংকেত হচ্ছে যেটা থেকে আমরা বুঝতে পারবো এটা ক্যারেক্টারটা কি। যেমন একটু আগে আমি লিখছিলাম অক্সিজেন, একটু আগে কি লিখছিলাম অক্সিজেন। হ্যাঁ, এখন আমি যদি শুধু অক্সিজেন বলি, তাহলে সেটা কি নাম, প্রতীক অক্সিজেন। হ্যাঁ, ও দ্বারা বোঝায় অক্সিজেন। কিন্তু যখন অক্সিজেনের সংকেত লিখতে যাব, তখন কিন্তু আমাদের O2 লিখতে হবে, O2 লিখতে হবে। এটা দ্বারা কি বোঝাচ্ছে যে অক্সিজেনের দুইটা পরমাণু সবসময় একত্রে থেকে অণু গঠন করে পরিবেশে বিরাজ করে। ঠিক আছে, এটা হচ্ছে সংকেত। আই হোপ তোমরা বুঝতে পারছো প্রতীক আর সংকেতের কি ডিফারেন্স আছে। হ্যাঁ, এখন আসো প্রতীক নিয়ে আরো কিছু কথা। যে আমি বলছি ইংরেজি নামের প্রথম অক্ষর, যেমন আমাদের প্রকৃতিতে কি আছে বলতো দেখি, কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন, কার্বন। তারপরে আছে হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন, ঠিক আছে, অক্সিজেন। তারপরে কি বলতে পারো বলো তো দেখি, নাইট্রোজেন, এটসেট্রা। এগুলো দেখো সবগুলোই কি ইংরেজি নাম, সবগুলোই ইংরেজি নাম। এগুলোর প্রথম অক্ষর নিয়ে আমি যদি গঠন করি কিছু একটা, এটা কি সি, এটার কি এইচ, এটার ও, এবং এটা কি নাইট্রোজেন এন। তাহলে এই যে প্রথম অক্ষর নিয়ে আমরা যা পেলাম সেটাই হচ্ছে কি প্রতীক। তার মানে ইংরেজি নামের ফার্স্ট লেটার দিয়ে আমাদের কি হয় বলো তো দেখি, প্রতীক হয় ইংরেজি বর্ণের। এখন আসলে ল্যাটিনের, ল্যাটিনের
দেখো আমাদের যে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, যেটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা এরপরেই চতুর্থ অধ্যায় নিয়ে কথা বলবো একটা ক্লাসে। তো ওই অধ্যায়ে দেখবা যে সোডিয়াম 11 নম্বরে, ঠিক আছে, সোডিয়াম, সেই সোডিয়ামে দেওয়া আছে Na, কিন্তু সোডিয়াম যদি আমরা ইংরেজিতে লিখি সোডিয়াম, হ্যাঁ, সোডিয়াম যদি ইংরেজিতে লিখি তাহলে এটা হয়। তাহলে যদি ইংরেজি নামের প্রথম লেটার দিয়ে হতো তাহলে এটা হওয়ার কথা ছিল কি এস অথবা SO, কিন্তু এটা হচ্ছে কি Na। তাহলে এই Na আসলো কোথা থেকে? আসলে এইটা আসছে সোডিয়ামের ল্যাটিন নাম থেকে। সোডিয়ামের ল্যাটিন নাম থেকে Na শব্দটা আসছে। সেটা কি মেবি এটা হচ্ছে নাইট্রাম, হচ্ছে সোডিয়ামের তোমার ল্যাটিন নাম। এবং কাপরাম একটা শব্দ আছে, কাপরাম, তারপরে ফেরাম, এসবই কি তোমার ল্যাটিন নাম। এখন এই কপার, আমরা যে কপারটা বলি শুরুতে আমি বলছিলাম, সেই কপারের প্রথমে কি Cu, কিন্তু এটা যদি ইংরেজিতে লিখি তাহলে কি হওয়ার কথা ছিল? কপার, এটা হওয়ার কথা ছিল। কিন্তু আমরা কপারের প্রতীক কিন্তু Cu জানি, তাহলে সিউটা আসছে কোথা থেকে? এই কাপরাম থেকে। আবার আমরা পর্যায় সারণীতে আরেকটি আছে, সেটা হচ্ছে কি আয়রন। আয়রন, ঠিক আছে, আয়রনের ফার্স্ট লেটার কি আই, কিন্তু আমরা আয়রনকে বোঝাই কি দিয়া? Fe দিয়ে। কি দিয়ে? Fe। তাহলে Feটা আসছে কোথা থেকে? এই ল্যাটিন নাম ফেরাম থেকে আসছে। আর এটা আসছে কোথা থেকে? সোডিয়ামে আসছে কোথা থেকে? তার ল্যাটিন নাম থেকে। আই হোপ তোমরা বুঝতে পারছো ল্যাটিন নাম থেকে আসছে। আরবি নাম থেকেও দু একটা আসছে, খুব বেশি আসে না, এর জন্য তোমার বই আলাদা করে লেখে নাই। যেমন জার্কোনিয়াম নামে একটা শব্দ আছে, ঠিক আছে, সেটা কিন্তু আরবি থেকেই আসছে, ঠিক আছে, আরবি ভাষা থেকে বা আরবি নাম থেকেই আসছে। এই ছিল হচ্ছে তোমার মৌলের প্রতীক নিয়ে কথাবার্তা। হ্যাঁ, এখন আমরা জানলাম যে প্রকৃতিতে 118টা এরকম মৌল আছে, 118টা মৌল আছে, এবং তার সবগুলোরই আলাদা আলাদা নাম আছে এবং ক্যারেক্টার বোঝার জন্য সংকেত আছে। এখন আলাদা আলাদা নাম, সাপোজ অক্সিজেন, তারপরে হচ্ছে কার্বন, তারপরে সোডিয়াম, ক্লোরিন, অভাব নাই, ঠিক আছে, এরকম অনেক আছে পর্যায় সারণীতে 118টা। তো এগুলা আছে, আমরা জানতে পারলাম, নাম দিলাম, কিন্তু এগুলো আসলে কি দিয়ে তৈরি? ঠিক আছে, এগুলাকে একটা সোডিয়াম ধাতুকে যদি আমি নেই, নিয়ে একদম ছোট 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 করে যদি আমি টুকরো টুকরো করি, তাহলে আমি আসলে কি পাবো? ঠিক আছে, একদম ইন্ডে গিয়ে আমরা কি পাবো সেটা তো আমাদের বোঝা উচিত। এবং সেটা বোঝার জন্যই শুরুতেই বলছিলাম যে একদম শুরু থেকে, পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত কিন্তু এ নিয়ে বিজ্ঞানীদের গবেষণা রয়েছে। বিজ্ঞানীদের গবেষণার আর তুঙ্গে একটা টপিক হচ্ছে যে পদার্থের গঠনটা আসলে কি। পদার্থটা, ঠিক আছে, এই গঠনটাকে নিয়ে আমি বলছিলাম, সবার আগে কথা বলছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, এরপরে জন ডাল্টন, এবং তারপরে রাদারফোর্ড। এই রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছে, সে পরমাণু মডেলটা দিয়েছে একটা পরীক্ষার মাধ্যমে। তিনি একটা পরীক্ষা করছিলেন, সেটা কত সালে? রাদারফোর্ড মডেল। হ্যাঁ, আমি এটা একটু মুছে দিতে চাই। আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড মডেল, ওকে। আচ্ছা, আমাকে কি দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে, দেখি একটু চেক করি। ওকে, অল ওকে। দেখো, রাদারফোর্ড পরমাণু মডেল নিয়ে কথা বলছিলাম, সে মডেলটা তিনি দিয়েছেন কত সালে? 1911 সালে। 1911 সালে। এবং তিনি এই মডেলটা দেন একটা পরীক্ষার মাধ্যমে, যে পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কি পরীক্ষা? আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আচ্ছা, রাদারফোর্ড বিচ্ছুরণ পরীক্ষা। এই পরীক্ষাটা করার মাধ্যমে তিনি হচ্ছে পদার্থ সম্পর্কে একটা মডেল প্রণয়ন করেন বা একটা ধারণা দেন, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণাটা আসলে কি? আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক নিউক্লিয়াস। হিলিয়াম থেকে যদি দুইটা ইলেকট্রন বের করে দেওয়া হয়, তখন সেটা আলফা কণার মতো অ্যাটিটিউড দেখায়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কিরকম সেটা আমি একটু তোমাদের বলি। ধরো তোমরা একটা পেজ নিছো, সাদা পেজ, এখানে কি আছে? সাদা পেজ। আচ্ছা, এই যে এখানে ধরো একটা সাদা পেজ নিছো তুমি। হ্যাঁ, এই সাদা পেজের মধ্যে তুমি এখান থেকে লেজার লাইট দিচ্ছ। কি দিচ্ছ? লেজার লাইট। এই লেজার লাইট দেওয়ার কারণে কি হবে বলো তো দেখি?
কিছু কিছু তিনি এরকম আসলে সাদা পেজ নেন নাই, তিনি নিয়েছিলেন হচ্ছে স্বর্ণের পাত। যে স্বর্ণটা আছে না, সেই স্বর্ণের পাত নিয়ে মানে স্বর্ণটাকে অনেক চিকন করে, এই কাগজের মতোই ধরো চিকন করে তিনি কাটছিলেন। কেটে সেখানে এই আলফা কণাটা, লাইটের মতো আলফা কণাটা ওইটার ভিতর দিয়ে প্রবেশ করাইছে। প্রবেশ করানোর পর তিনি কি দেখলেন? তিনি দেখলেন ওই আলফা কণাটা, ঠিক আছে, অধিকাংশগুলোই ওই স্বর্ণের পাতটা ভেদ করে চলে যেতে পারে। মানে এদিক দিয়ে দিছে, সরাসরি এদিক দিয়ে চলে যেতে পারতেছে। বুঝছো? মানে এই যে ধরো এটা স্বর্ণের পাত, এখান থেকে তিনি দিচ্ছেন, এই আলফা কণাটা নিক্ষেপ করছেন, এই আলফা কণাটা সরাসরি চলে যাচ্ছে অধিকাংশগুলো। তিনি এটা খেয়াল করলেন। খেয়াল করার পর তিনি আরো কিছু জিনিস খেয়াল করলেন, এবং কিছু কিছু কণা এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে, দিক পরিবর্তন করে ফেলতেছে। বুঝছো? ধরো এই দিক দিয়ে যাচ্ছে, একটু এদিকে বাঁকা হয়ে যাচ্ছে, বা একটু এদিকে যাচ্ছে, মানে যেদিকে যাক সেই দিকটা পরিবর্তন করে ফেলতেছে। এবং মনে করো খুবই কম সংখ্যক, 2000টা যদি আলফা কণা নিক্ষেপ করা হয়, তার ভিতরে একটা এরকম অল্প সংখ্যক তোমার হচ্ছে ডিরেক্ট রিটার্ন করে। ধরো এইখানে দেওয়া হয়েছে, আবার এইখান থেকে সরাসরি এই দিকে রিটার্ন করছে, এটার উপর দিয়ে সরাসরি, একটু দিক পরিবর্তন হয় নাই। তো তিনি এই ঘটনাগুলো খেয়াল করলেন এই পরীক্ষাটার মাধ্যমে, এবং এই পরীক্ষাটার পরে তিনি বেশ কিছু কথা বললেন যা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এবং কালজয়ী কথা। রাদারফোর্ড তখন বললেন যে পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, যার কারণে তার মধ্য দিয়ে আলফা কণাটা যেতে পারছেন। তার মানে তিনি প্রথম মতামতটা কি দিলেন? পরমাণুর অধিকাংশ জায়গায় কি ফাঁকা, পরমাণুর অধিকাংশ জায়গায় ফাঁকা, অধিকাংশ স্থান ফাঁকা, স্থান ফাঁকা। ওকে, এরপর তিনি আরো কিছু কথা বললেন, যে যেসব স্থানে মানে যেসব আলফা কণা তোমার হচ্ছে দিক পরিবর্তন করে ফেলছে, সেগুলো কোনো না কোনো কিছুর সাথে ধাক্কা লাগছে, সেগুলোর কোনো না কিছুর সাথে ধাক্কা লাগছেন, এবং যার সাথে ধাক্কা লাগছেন সেই পদার্থটাকে সেই বস্তুটাকে তিনি বললেন হচ্ছে ইলেকট্রন। তিনি বললেন কি ইলেকট্রন। এবং ওই ফাঁকা স্থানের মাঝে মাঝে, ঠিক আছে, ফাঁকা স্থানের মাঝে মাঝে ইলেকট্রন থাকে, ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় কি থাকে? ইলেকট্রন থাকে, জায়গায় ইলেকট্রন থাকে, ইলেকট্রন থাকে। ওকে, এরপরে এরপরে তিনি কি বললেন? যে ওই পরমাণুগুলো, এই পরমাণু ইলেকট্রন নিয়ে আগে একটু কথা বলি। এই ইলেকট্রন গুলো যে থাকে, এই ইলেকট্রন গুলো আসলে কিভাবে থাকে তিনি সেটাও একটু ধারণা দিলেন। ঠিক আছে, তিনি বললেন আমাদের যে সৌরজগৎ, আমাদের যে সৌরজগৎ, সেই সৌরজগতের কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে হচ্ছে সূর্য। সেই সূর্যের চারদিকে আমাদের গ্রহগুলো, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন যা আছে সেগুলো কি ঘুরতে থাকে। তিনি এই ইলেকট্রনটাকে ওই গ্রহগুলোর সাথে তুলনা করলেন, যে ইলেকট্রন গুলো ওই গ্রহর মতো করে কি ঘুরতেছে। এবং কেন্দ্রে তিনি একটা জিনিসের নাম বললেন, সেই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। তিনি সেটা কিভাবে প্রমাণ পেলেন? সেটা হচ্ছে যে ওই যে যে আলফা কণাটা নিক্ষেপ করা হলো, ওই আলফা কণাটা সরাসরি রিটার্ন করছে একবার। তার মানে তিনি কি বুঝলেন? যে পরমাণুর কেন্দ্রে খুব অল্প জায়গায়, কেন্দ্রে পরমাণুর কেন্দ্রে খুব অল্প জায়গায়, খুব অল্প জায়গায়, খুব অল্প জায়গায় অনেক ভারী কিছু একটা থাকে, অনেক ভারী কিছু একটা থাকে, অনেক ভারী কিছু একটা থাকে। এবং যেহেতু ওই ভারী জিনিসটা, আলফা কণাটা পজিটিভ চার্জ যুক্ত, শুরুতেই বলছি, এবং ওই ভারী বস্তুটা অবশ্যই কি হবে? ধনাত্মক চার্জ যুক্তই হবে। যদি ওটা ঋণাত্মক হতো, তাহলে তো এই পজিটিভটাকে, নেগেটিভটা কি করতো? আকর্ষণ করতো, সেটাকে আবার রিটার্ন পাঠাইতো না। যেহেতু এটাকে রিটার্ন দিয়ে দিছে, তার মানে সে ভারী বস্তুটা অবশ্যই কি পজিটিভ চার্জ যুক্ত। খুবই ইম্পর্টেন্ট, এটা নোটিস করো এই এই পয়েন্টটা। ঠিক আছে, পরমাণুর কেন্দ্রে খুব অল্প জায়গায় অনেক ভারী কিছু একটা থাকে, এবং সেটা কি পজিটিভ চার্জ যুক্ত। এই পজিটিভ চার্জ যুক্ত অনেক ভারী বস্তুটার নাম তিনি দিলেন হচ্ছে নিউক্লিয়াস। তিনি কি নাম দিলেন এর? নিউক্লিয়াস, নিউক্লিয়াস। ওকে, নিউক্লিয়াস।
তিনি তার মডেলে সর্বপ্রথম এই নিউক্লিয়াসটার কথা উল্লেখ করতে পারেন, এবং নিউক্লিয়াসটা যে ধনাত্মক চার্জযুক্ত তিনি সেটাও উল্লেখ করতে পারেন। এবং তিনি বলেন এই নিউক্লিয়াসকে সূর্যের সাথে কল্পনা করা হয়, যে কেন্দ্রে থাকে এই নিউক্লিয়াস, কেন্দ্রের চারদিকে এই ইলেকট্রন গুলো সৌরজগতের মতো করে, সৌরজগতের গ্রহ যেরকম ঘুরে সেরকম করে ঘুরতে থাকে। তিনি এই মতবাদটা দেন। তিনি তার মডেলে সর্বপ্রথম নিউক্লিয়াস শব্দটা উল্লেখ করেন। এর জন্য এই রাদারফোর্ডের মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়। এই রাদারফোর্ডের মডেলকে নিউক্লিয়ার মডেলও বলা হয়, নিউক্লিয়ার মডেলও বলা হয়, ঠিক আছে। এবং তিনি যেহেতু সৌরজগতের সাথে তার মডেলটাকে তুলনা করছেন, এর জন্য তার মডেলকে মাঝে মাঝে সোলার সিস্টেম মডেলও বলা হয়। কি বলা হয়? সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম মডেল, সোলার সিস্টেম মডেল। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, এই ছিল হচ্ছে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ডের পরীক্ষা এবং পরীক্ষা থেকে প্রাপ্ত জ্ঞান। ঠিক আছে, এখন এই রাদারফোর্ড যে কথাবার্তা বলছেন তার কথা 100% অ্যাকুরেট না, কিন্তু তার কথার একটা ভ্যালু আছে। সেই কথা নিয়ে আরো গবেষণা করার পর তার 2 বছর পর, ঠিক আছে, তার 2 বছর পর বিজ্ঞানী নিলস বোর একটা হচ্ছে মতবাদ দেন 1913 সালে, যেটাকে বলা হয় বোরের পরমাণু মডেল। বোরের পরমাণু মডেল। তো এই বোরের পরমাণু মডেল জানার আগে আমাদের জেনে নিতে হবে কি এর সীমাবদ্ধতা কি, এই রাদারফোর্ড মডেলের মধ্যে ভুলগুলো আসলে কি। ঠিক আছে, এই সীমাবদ্ধতাটা আমাদের জেনে নিতে হবে। আমরা যখন জানতে পারবো রাদারফোর্ড মডেলের ভুলগুলো কি, তখনই আমরা বোর পরমাণু মডেলটা আসলে বুঝতে পারবো। তাহলে লেটস টক অ্যাবাউট হোয়াট ওয়াজ দ্য রং। ঠিক আছে, হোয়াট ওয়াজ দ্য রং, তোমাদের এই রাদারফোর্ড মডেলে কি ভুল ছিল, ঠিক আছে, সেটা নিয়ে আমরা আগে কথা বলি। এই রাদারফোর্ড মডেলে বেশ কিছু ভুল ছিল। প্রথম ভুল হচ্ছে তিনি যে বললেন যে সৌরজগতের গ্রহগুলো যেরকম করে ঘুরে ঠিক সেরকম করে ইলেকট্রন গুলো ঘুরে। কথা এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আরেকটু যদি ডিপ ভাবে চিন্তা করো, আমাদের যে সৌরজগতের গ্রহ এই পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, এগুলো কিন্তু কোনো চার্জ নাই, এগুলো না পজিটিভ না নেগেটিভ, ঠিক আছে, নিরপেক্ষ। কিন্তু ইলেকট্রন গুলো কিন্তু নেগেটিভ চার্জযুক্ত। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত। তো এই নেগেটিভ চার্জযুক্ত একটা বস্তুর সাথে চার্জ ছাড়া গ্রহের তুলনা করা এটা উচিত হয় নাই। ঠিক আছে, এটা উচিত হয় নাই তিনি বললেন। এবং নিউক্লিয়াসটাও পজিটিভ চার্জযুক্ত। নিউক্লিয়াসটাও কি, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। এই প্রোটনটা পজিটিভ চার্জযুক্ত আর নিউট্রনটা নিরপেক্ষ। তো নিউক্লিয়াসের সামগ্রিক চার্জ কি, পজিটিভ। তো পজিটিভ চার্জযুক্ত নিউক্লিয়াসের সাথে সূর্যের তুলনা করা ঠিক হয় নাই। তার মানে মেন পয়েন্টটা কি, সীমাবদ্ধতা, যে সৌরজগতের গ্রহগুলো এবং সূর্য কি চার্জবিহীন, চার্জ নেই। কিন্তু এই পরমাণুর ইলেকট্রন এবং নিউক্লিয়াস বা প্রোটনের কি আছে, চার্জ আছে। এর জন্য এই প্রোটনের সাথে ওটা তুলনা করা উচিত হয়নি। প্রথম ভুল, প্রথম সীমাবদ্ধতা। দ্বিতীয় কথা হচ্ছেন তিনি বললেন যে এই ফাঁকা জায়গায় ইলেকট্রন গুলো ঘুরে, ফাঁকা জায়গায় ইলেকট্রন গুলো ঘুরে। তাহলে ইলেকট্রন গুলো যে ঘুরতেছে সেটা কিভাবে ঘুরে, কিভাবে ঘুরে সেই সম্পর্কে তিনি কোনো মতবাদ দেন নাই, বা কক্ষপথের কোনো ধারণা তিনি দিতে পারেন নাই। কিভাবে ঘুরে সেটা বলেন, উনি জাস্ট শুধু বলছেন ঘুরে। ঠিক আছে, শুধু এ পর্যন্তই। মানে স্বাভাবিকভাবে চিন্তা করলেই বোঝা যাচ্ছে যে তার মডেলের ভিতরে কি ছিল, কিছু ভুল ছিল। এরপরে যদি আরো ডিপলি চিন্তা করি, যে তার এই মডেল প্রণয়নের আগে, তার এই পরীক্ষার আগেই বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা মতবাদ দিয়েছিলেন যে কোন একটা ঘূর্ণয়মান বস্তু ঘুরতে ঘুরতে এক সময় কি হয়, তার শক্তি হারাইতে থাকে। শক্তি হারিয়ে সে কি করে, কেন্দ্রের উপরে পড়ে যায় এবং কক্ষপথ আস্তে আস্তে ছোট হতে থাকে। বিষয়টা বুঝতে পারবে এরকম, ম্যাক্সওয়েলের মতবাদটা হচ্ছে কয়েলের মতো। মশার যে কয়েল আছে, সেই কয়েলটা যখন ধরানো হয়, সেই কয়েলটা যত ঘুরতে ঘুরতে পরে কয়েলটা আস্তে আস্তে ছোট হয়, তার মানে কক্ষপথ আস্তে আস্তে ছোট হতে থাকে, এবং ছোট হতে 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 একটা সময় সে কেন্দ্রে এসে কি পড়ে যায়, পতিত হয়। তাহলে ওই ম্যাক্সওয়েলের মতবাদ ছিল কোন একটা পরমাণু যদি, কোন একটা পদার্থ যদি ঘুরতে ঘুরতে তার কক্ষপথটা ছোট হবে এবং সে এক সময় কেন্দ্রের উপরে পতিত হবে। কিন্তু রাদারফোর্ড বলল যে ইলেকট্রন গুলো ঘুরতেছে, কিন্তু ইলেকট্রন গুলো তো পড়ে যাচ্ছে না।
এখন পরমাণুর ভিতর যে ইলেকট্রন গুলো আছে সেগুলো যদি পড়ে যায় তাহলে যে কোনো বস্তুই তো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে তা হয় না। তার মানে ম্যাক্সওয়েলের মতবাদের সাথে তার মতবাদটা কি হয়ে গেছে, সাংঘর্ষিক হয়ে গেছে, বা ম্যাক্সওয়েলের মতবাদটা তার মতবাদ থেকে ক্লিয়ার করা যায় না, এটাও তার একটা ভুল। তাহলে এই রাদারফোর্ডের সীমাবদ্ধতা কি, তিনি বললেন চার্জহীন বস্তুর সাথে চার্জ যুক্ত বস্তুর তুলনা করছেন, এটা তার ফার্স্ট ভুল। সেকেন্ড ভুল হচ্ছে তিনি কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেন নাই, ইলেকট্রন যে ঘুরে সেটা কিভাবে ঘুরে সে সম্পর্কে বলতে পারেন নাই। লাস্ট অফ অল হচ্ছে তিনি ম্যাক্সওয়েলের মতবাদটাকেও বিশ্লেষণ করতে পারে নাই তার মডেল দ্বারা। এই ছিল হচ্ছে বিজ্ঞানী রাদারফোর্ডের মডেলের ভুল। ঠিক আছে, বিজ্ঞানী রাদারফোর্ডের। আর বিজ্ঞানী রাদারফোর্ডের সাফল্য কি, বিজ্ঞানী রাদারফোর্ডের সাফল্য, তিনি সর্বপ্রথম বলতে পারছিলেন যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জযুক্ত, নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে তার মডেল দ্বারা। তারপরে ইলেকট্রন যে ঘুরতেছে এটাও আমরা জানতে পারছি, কিভাবে ঘুরছে সেটা আমরা জানতে পারতেছি না, কিন্তু ঘুরতেছে সেটা তো আমরা জানতেছি। ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা জানতে পারতেছি, তার মডেলের সাফল্য আছে। এরপরে তার 2 বছর পর তার যে মডেল, সেই মডেলটা আসলে আমার ক্লাস যারা দেখছেন এর মধ্যে যদি কোনো শিক্ষক, সম্মানিত শিক্ষক দেখে থাকেন, আহ তারা হয়তো বুঝতে পারতেছেন আমি কিন্তু সব কথা এখানে বলছি না। কেন সব কথা বলছি না, আমাদের যে নবম দশম শ্রেণীর সিলেবাসটা আছে বা বইটা আছে, এই বইয়ের ভিতরে যতটুকু ধারণা দেওয়া আছে আমি সেইটাকেই একটু বিস্তারিত বলার চেষ্টা করতেছি, কিন্তু এই বইয়ের বাইরের কোন টপিক, এখানে কিন্তু আরো অনেক 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 কথা ছিল। ইভেন এখানে যে স্বর্ণের পাতটা যেটা দিয়ে পরীক্ষা করছে, সেই স্বর্ণের পাতের ব্যাসার্ধটাও কিন্তু আমাদের জানা থাকার কথা, কিন্তু এই বই যেহেতু নাই সেহেতু আমি এত বেশি বলছি না। হ্যাঁ, এই বইয়ে যতটুকু আছে সেই ততটুকু দিয়ে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। চলো, লেটস টক অ্যাবাউট বোর মডেল। হ্যাঁ, বোর মডেলে কি বললো, বোর মডেলটা কত সালে নিয়েছে সেটাও একটু জানা থাকতে হবে। বোর মডেল হচ্ছে 1913 সালে। 1913 সালে মানে 1911 সালে রাদারফোর্ড মডেল দেওয়ার পর তারও 2 বছর পর আরো পরীক্ষা নিরীক্ষা করার পর নিলস বোর রাদারফোর্ডের যে সীমাবদ্ধতা গুলো ছিল, রাদারফোর্ডের যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো তিনি সংশোধন করে একটা মোটামুটি পূর্ণাঙ্গ একটা মডেল প্রণয়ন করেন। তো রাদারফোর্ডের যে ভুলগুলো ছিল সেই ভুলগুলো হচ্ছে কি, বোর পরমাণু মডেল। ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম ভুল কি ছিল, যে ইলেকট্রন ঘুরে, কিন্তু কিভাবে ঘুরে সেটা রাদারফোর্ড বলতে পারে নাই, কিন্তু বোর সেটা বলতে পারছিলেন। বোর সেটা কিভাবে ব্যাখ্যা করেছিলেন, যে পরমাণুর ইলেকট্রন গুলো নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এটা তার ইচ্ছা মতো ঘুরতে পারে না, যদি কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, থাকে এবং তার চারদিকে গোলাকার কক্ষপথ আছে, এই অনুমোদিত কক্ষপথ, এই কক্ষপথের ভিতর দিয়ে কি করে ইলেকট্রন গুলা ঘুরে, তিনি বলতেছেন ইলেকট্রন গুলা ঘুরতেছেন। এবং এই তিনি তাহলে এই কক্ষপথ সম্পর্কে একটা প্রথম ধারণা কি দিলেন, বৃত্তাকার কক্ষপথ। কি বৃত্তাকার কক্ষপথ সম্পর্কে ফার্স্টে কে বলবেন, বিজ্ঞানী বোর বললেন বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এরপরে তার দ্বিতীয় ভুলটা কি ছিল, দ্বিতীয় ভুলটা ছিল হচ্ছে তিনি চার্জহীন বস্তুর সাথে ঠিক আছে, চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত ইলেকট্রন প্রোটনের তুলনা করছিলেন। তিনি বোর পরমাণু মডেলের তিনি এরকম কোনো তুলনা করেন নাই। ঠিক আছে, বোর পরমাণু মডেলে তিনি বলেন নাই যে সৌরজগতের গ্রহগুলো যেরকম ঘুরে ইলেকট্রন ঠিক সেরকম ভাবে ঘুরতেছেন, তিনি এই টাইপ কোনো কথা বলেন নাই, যার কারণে তার ওই ভুলটা, রাদারফোর্ডের ওই ভুলটাও বোর পরমাণু মডেলে প্রতিফলন হয় নাই। ঠিক আছে, এরপরে থার্ড যে কথাটা ছিল, সেই থার্ড কথাটায় বলা হয়েছিল যে ম্যাক্সওয়েলের যে মতবাদটা রাদারফোর্ড বলছিল, যে মডেল দিয়েছিল সেই মডেলে ম্যাক্সওয়েলের মতবাদটা বিশ্লেষণ করা যায় না, কিন্তু বোর সেখানে কি বললেন, যে ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকেন, সেখানে ইলেকট্রন শক্তি হারায়ও না, শক্তি উপার্জনও করে না, মানে শক্তি বিকিরণও করে না, শক্তি শোষণও করে না যখন নির্দিষ্ট কক্ষপথ দিয়ে ঘোরে। কিন্তু যখন সে ধরো এই নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে গেলেন, তখন সে পরিবেশ থেকে শক্তি শোষণ করে এবং উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসার সময় শক্তি বিকিরণ করে। এটা কখনই ঘটবে, যখন
উত্তেজিত অবস্থায় ইলেকট্রনটা লাফ দিয়ে ধরো নিচে চলে আসছে অথবা নিচ থেকে লাফ দিয়ে উপরে চলে গেছে, তখনই শক্তির ব্যাপারটা আসবে। কিন্তু স্বাভাবিক অবস্থায় এখানে কি শক্তি হারায়ও না, ঠিক আছে, শক্তি দেয়ও না। বুঝতে পারছো কথা? তাহলে এই বড় পরমাণু আর ম্যাক্সওয়েলের যে মতবাদে রাদারফোর্ড আর ম্যাক্সওয়েলের যে সাংঘর্ষিক অবস্থা ছিল সেটা বোর সেটা ঠিক করে দিচ্ছেন। এবং বড় পরমাণু মডেল থেকে আমাদের এখানে যেহেতু ইলেকট্রনটা ঘোরার সময় অবশ্যই এর একটা বেগ আছে, এবং বৃত্তাকার পথে কোনো কিছু ঘুরলে সে বেগটাকে বলা হয় কৌণিক ভরবেগ, ঠিক আছে। সেই কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা একটা ধারণা পাই। সেই কৌণিক ভরবেগ এল দ্বারা যদি প্রকাশ করি, এল ইকুয়াল টু এম ভি আর, ঠিক আছে। এটা হচ্ছে কৌণিক ভরবেগ এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এন এইচ বাই টু পাই। এইখানে দেখো এম হচ্ছে ইলেকট্রনের ভর, আর হচ্ছে এই কক্ষপথের ব্যাসার্ধ, এই কক্ষপথটা ব্যাসার্ধ হচ্ছে আর, আর ভি হচ্ছে তোমার এই ইলেকট্রনের বেগ, এটা হচ্ছে কৌণিক ভরবেগ। এটা হচ্ছে শর্টকাট সূত্র এন এস বাই টু পাই। এখানে এন হচ্ছে কত নাম্বার কক্ষপথ, ঠিক আছে। এইভাবেও তুমি বের করতে পারো, কিন্তু এইভাবে বের করতে গেলে আমাদের কি অনেক ইনফরমেশন লাগবে। এম এর মান, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের বেগ, প্রথম কক্ষপথে বেগ কত, দ্বিতীয় কক্ষপথে, সব মুখস্থ করতে হবে। আবার ব্যাসার্ধটাও তোমার জানা থাকতে হবে, যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, সেকেন্ড কক্ষপথের ব্যাসার্ধ কত, এগুলো আমাদের জানা থাকতে হবে। অনেক ইনফরমেশন মাথায় রাখতে হবে। কিন্তু এত ইনফরমেশন যদি মাথায় না রাখো, তাহলে শর্টকাট একটা সূত্র আছে কি, এন এইচ বাই টু পাই। এখানে এন হচ্ছে কয় নাম্বার কক্ষপথ, জাস্ট শুধু কক্ষপথের সংখ্যাটা। যদি বলে 2 নাম্বার কক্ষপথে ইলেকট্রনের ভরবেগ কত, কণিক ভরবেগ, তখন এখানে জাস্ট শুধু 2 হবে। আর এন এইচটাকে বলা হয় প্লাঙ্কের ধ্রুবক, এটা ফিক্সড একটা ভ্যালু, ঠিক আছে। আর পাই তো জানোই 3.1416। তাহলে জাস্ট কক্ষপথের নাম্বার বলে দিলেই কণিক ভরবেগ বের করা যায় এই সূত্র দিয়ে। আর যদি তোমার এই সব তথ্যগুলো জানা থাকে, তাহলে তুমি এই সূত্র দিও এমভি, তাহলে কণিক ভরবেগ এল দ্বারা প্রকাশ করা হয়, এল ইকুয়াল টু এমভিআর বাই এমভিআর, ঠিক আছে। এমভিআর আবার ইকুয়াল টু এন এস বাই টু পাই। এরপরে শক্তির যে ব্যাপারটা বলছিলেন, সেই শক্তিটাও কিন্তু নির্দিষ্ট, ঠিক আছে। প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ থেকে তৃতীয় কক্ষপথ, এই কক্ষপথের শক্তিগুলো কি নির্দিষ্ট। সেই শক্তির সূত্রটা কি, শক্তি হচ্ছে এইচ ভি ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, ঠিক আছে। এইচ সি বাই ল্যামডা, এই সূত্র দিয়েও আমরা করতে পারি। এখানে ভি হচ্ছে ওই যে শক্তিটা বিকিরণ বা শোষণ হবে, সে বিকিরিত বা শোষিত শক্তির তোমার হচ্ছে কম্পাঙ্ক ভি। আর এখানে এটা হচ্ছে ল্যামডা, হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, সি হচ্ছে আলোর বেগ। তো এই ইনফরমেশন গুলো থাকলে আমরা কি করতে পারবো, বিকিরিত বা শোষিত শক্তিটাও বের করতে পারবো। তাহলে এই হচ্ছে বোর পরমাণু মডেল সম্পর্কে তোমাদের বইয়ে যতটুকু ইনফরমেশন আছে, সেই ইনফরমেশন থেকে আমি বলার চেষ্টা করছি। এবং এখন দেখো, বোর পরমাণু মডেলে কিন্তু সাফল্য অলরেডি আমি বলছি, কি কি সাফল্য। সে রাদারফোর্ডের যে ভুলগুলো ছিল সেগুলো দূর করছেন। কিন্তু কিন্তু এই বিজ্ঞানী বোরেরও কিছু ভুল ছিল, কিছু ভুল ছিল বা সীমাবদ্ধতা ছিল। তার ভুলগুলো কি ছিল? তার ভুল ছিল হচ্ছে, বা সীমাবদ্ধতা ছিল, তিনি বলছিলেন কক্ষটা শুধুমাত্র বৃত্তাকার, কক্ষপথটা বৃত্তাকার, কিন্তু বৃত্তাকার ছাড়াও উপবৃত্তাকারও হতে পারে। পরে বিজ্ঞানীরা দেখতে পারছেন যে কক্ষপথটা কি উপবৃত্তাকারও হতে পারে, শুধু বৃত্তাকার নয়, বৃত্তাকার নয়, উপবৃত্তাকারও হতে পারে, ঠিক আছে, উপবৃত্তাকারও হতে পারে, ঠিক আছে। এটা তার প্রথম সীমাবদ্ধতা। এবং তার আরেকটা মেজর ভুল হচ্ছে, আমরা, ঠিক আছে, পরমাণু, এখানে বলা হয়েছে যে ইলেকট্রন গুলো ঘুরতেছে, এবং একাধিক ইলেকট্রন কিভাবে থাকে, একাধিক ইলেকট্রন যদি এখানে থাকে, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ইলেকট্রন যদি থাকে, সেই ইলেকট্রন গুলো কিভাবে ঘুরবে সে নির্দিষ্ট মতবাদটা তিনি দেন নাই। এবং এই ইলেকট্রনটা যখন উত্তেজিত হয়, ঠিক আছে, তখন সেখানে শক্তি শোষণ বা বিকিরণ করে, এবং এই শোষণ বা বিকিরণ করার সময় সেখানে কি বর্ণালী তৈরি হয়। তিনি যে মতবাদটা দিয়েছিলেন, সেখানে একটা ইলেকট্রন মানে হাইড্রোজেনের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব ছিল, কিন্তু একের অধিক ইলেকট্রন যুক্ত, যেমন ধরো সোডিয়াম, ক্লোরিন, এগুলোর যে বর্ণালী, সেই বর্ণালী কি তার মতবাদ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এটাও তার একটা ভুল। তাহলে তার 2টা ভুল ধরাই দিলাম। সেটা হচ্ছে কি, কক্ষপথটা শুধু বৃত্তাকার না, উপবৃত্তাকারও হতে পারে,
প্লাস হচ্ছে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী তিনি ব্যাখ্যা করার জন্য ব্যাখ্যা করতে পারেন, কিন্তু একের অধিক ইলেকট্রন থাকলে সেই ক্ষেত্রে বর্ণালীটা কিভাবে হয় সেটা তিনি ব্যাখ্যা করতে পারেন নাই। এই ছিল হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য এবং সীমাবদ্ধতা। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। হ্যাঁ, এখন দেখো আমাদের যে থার্ড টপিকটা আছে, ফোর্থ টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। ফোর্থ মানে আমাদের 4টা টপিক নিয়ে আলোচনা করা শেষ। এখন 5 নাম্বার যে টপিকটা আছে সেটা হচ্ছে পরমাণুর কণিকা। পরমাণুর কণিকা মানে এখন আমরা দেখলাম যে একটা পদার্থ কিভাবে তৈরি হয়েছে, ইলেকট্রন কোথায় থাকে, প্রোটন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, সেগুলো আমরা সব জানতে পারছি। এখন এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। তাহলে এই পরমাণুর ভিতরে যে কণিকাগুলো আছে, পরমাণু, ঠিক আছে, এই পরমাণুর কণিকা দুই রকম হতে পারে। একটা হচ্ছে স্থায়ী কণিকা, আর একটা কি অস্থায়ী কণিকা। স্থায়ী, আচ্ছা, স্থায়ী কণিকা, আর একটা হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা মানে হচ্ছে মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না, অস্থায়ী কণিকা। ঠিক আছে, এই অস্থায়ী কণিকা কি কি আছে? অস্থায়ী কণিকা আছে হচ্ছে তোমার গ্র্যাভিটন আছে, গ্র্যাভিটন। তারপরে আছে হচ্ছে মেসন, ঠিক আছে। তারপরে পজিটন, প্রোজিটন। তারপর আছে নিউট্রিনো, নিউট্রিনো। তারপর আছে অ্যান্টি নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো। এগুলো সবই কিন্তু অস্থায়ী, এটা মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় না। কিন্তু স্থায়ী পরমাণুর ভিতরে সব সময় থাকে এরকম 3টা জিনিস হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। কি? ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন দেখো এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন নিয়ে আমাদের একটু বিস্তারিত জানতে হবে। যেমন ইলেকট্রনটা আমরা কি বলছি? নেগেটিভ চার্জ। এই ইলেকট্রনের চার্জটা আসলে কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.67, অনেক সময় 66 বলে, হ্যাঁ 6666 এরকম থাকে, দেখে 67ও বলা যায়। 1.67 ইন্টু 10⁻⁻19, এবং এটা অবশ্যই নেগেটিভ। ইলেকট্রনের চার্জটা কি? নেগেটিভ, এত কুলম্ব, চার্জের একক কুলম্ব। আর প্রোটনের চার্জ কত? সেম, প্রোটনের চার্জ কি? সেম, 1.67 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, কিন্তু সেটা পজিটিভ। এর জন্যই কোন একটা পরমাণু সামগ্রিকভাবে নিরপেক্ষ হয়। যেমন এই যে বোর্ডটা, এই বোর্ডে হাত দিয়ে আমরা কিন্তু কোনো কিছু ফিল করতে পারতেছি না, এটা স্বাভাবিক অবস্থায় আছে। স্বাভাবিক অবস্থায় কেন আছে? এই বোর্ডটা যে ইলেকট্রন এবং প্রোটন দিয়ে তৈরি হয়েছে, এই বোর্ডের ভিতরে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান আছে। ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকার কারণে এখানে পজিটিভ নেগেটিভ কাটা হয়ে গেলে এটা নিরপেক্ষ অবস্থায় আছে, যার কারণে এটা চার্জিত অবস্থায় নাই। ঠিক আছে, স্বাভাবিক অবস্থায় এটা চার্জহীন অবস্থায় আছে। এরপর দেখো ইলেকট্রন, প্রোটনের চার্জটা আমরা জানলাম, আর নিউট্রনের কোনো চার্জ নাই। নিউট্রনের চার্জ কি? 0। ঠিক আছে, নিউট্রন নিরপেক্ষ, নিউট্রনের কোনো চার্জ নাই। এরপর হচ্ছে ইলেকট্রনের ভর নিয়ে আমরা যদি কথা বলি, ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 9.110 ইন্টু 10⁻⁻28 কেজি, -28 কেজি, অনেক ছোট, -28 যেহেতু। আর প্রোটনের ভরটা কত? প্রোটনের ভরটা হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 কেজি, সরি গ্রাম, এটা গ্রাম হবে, সরি এটা হচ্ছে গ্রাম। বুঝতে পারছো? এবং নিউটনের ভরটা কত? নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। দেখো নিউট্রন এবং প্রোটনের ভর প্রায় সমান, কিন্তু এটার ভর কিন্তু অনেক কম, এটার ভর কিন্তু অনেক কম। বিজ্ঞানীরা ঠিক আছে ক্যালকুলেট করে দেখছেন 1810 মেবি, যদি আমার ভুল না হয়ে থাকে। ঠিক আছে, এই প্রোটনের থেকে ইলেকট্রনটা 1810 গুণ হালকা, 1810 গুণ হালকা। আর উল্টায় যদি বলো, ইলেকট্রনের থেকে প্রোটনটা হচ্ছে 1810 গুণ ভারী। ঠিক আছে,
এবং আরেকটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে এখানে, ইম্পর্টেন্ট থিংটা একক, এখানে কিন্তু গ্রাম এককে আসছে সবগুলো। এখন পরীক্ষা যদি কেজি এককে নিতে বলে, যদি বলেন নিচের কোনটি ইলেকট্রনের ভর, নিচের কোনটি ইলেকট্রনের ভর, এখন তুমি গ্রাম না কেজি সেটা খেয়াল যদি না করো তাহলে কিন্তু ভুল হবে। এই এককটাকে যদি আমরা কেজিতে নেই, তাহলে কেজিতে নিলে কি আরো কি করতে হবে, 10⁻³ কেজিতে, গ্রাম থেকে কেজিতে নিলে কি 1000 দিয়ে ভাগ করতে হয় না কোনো কিছুকে? গ্রাম থেকে যদি আমরা কেজিতে কনভার্ট করতে চাই তাহলে সেটা কি 1000 দিয়ে ভাগ করতে হয়। এখন এটাকে যদি 1000 দিয়ে ভাগ করো তাহলে সেখানে আমরা পাচ্ছি কি 1000 মানে কি 10⁻3। এই থ্রিটা কি নিচে আছে না, নিচে থাকলে কি যখন আমরা করব 9.11 ইন্টু 10⁻−18, এটাকে এইভাবে লেখা যায় যে 10⁻³ লেখা যায় না, এটাকে এইভাবে কিন্তু লেখা যায়। এটাকে যখন তুমি এইভাবে লিখবা, এখন দেখো গুণ অবস্থায় সূচকের নিয়ম অনুযায়ী এই দুটো যোগ হওয়ার কথা, এই দুইটা যোগ করে আমরা কি লিখতে পারি, 10⁻, এটা লিখতে পারি না? তাহলে দেখো যদি আমি কেজিতে এককে নেই তাহলে এই মানটা কি হবে, 9.110 ইন্টু 10⁻−31 কেজি ইলেকট্রনের ভর। কেজিতে নিলে এটা, গ্রামে বললে এইটা। একই রকম ভাবে প্রোটনেরটাও কিন্তু যদি কেজিতে নেয় তাহলে কি 27 হবে, নিউটনেরটাও 27 হবে। এক কথায় 3 যোগ করতে হবে এখানে। বুঝতে পারছো কথা? এই ছিল হচ্ছে পরমাণুর কণিকা নিয়ে বেসিক আলোচনা, ঠিক আছে। এরপরে আসো আমাদের নেক্সট টপিক কি আছে, পরমাণুর পরিচিতি। পরমাণুর পরিচিতিটা খুবই ইজি। এখন আমরা নাম জানছি, প্রথমে মৌলের প্রতীক জানছি, তারপরে হচ্ছে মৌল কিভাবে তৈরি সেটা জানছি, তারপরে এই ভিতরে যা যা আছে সেটা সম্পর্কে একটু জানলাম। এখন জানতে হবে যে আসলে একটা পরমাণু পারফেক্ট ওয়েতে লেখা, কিভাবে পারফেক্ট ওয়েতে লেখা যায় সেটা। যেমন একটা পরমাণু আমি লিখলাম যে সোডিয়াম, এই সোডিয়ামের আমি জানি, ঠিক আছে, এই সোডিয়ামের আমি জানি এর ভিতরে প্রোটন আছে 11টা, নিউট্রন আছে হচ্ছে তোমার 12টা, ইলেকট্রনও আছে 11টা। বুঝছো? ইলেকট্রন 11টা, প্রোটন 11টা, নিউট্রন 12টা। তাহলে এটা আমরা কিভাবে লিখবো, এটা আমরা এইভাবে লিখবো যে প্রোটন এত, প্রোটন যত ইলেকট্রন কি ততই, এর জন্য ইলেকট্রনটা আলাদা লিখতে হয় না। এবং এখানে প্রোটন এবং নিউট্রন, কি বলছি, প্রোটন এবং নিউট্রন যোগ করে যেটা হয় সেটাকে বলা হয় কি ভর সংখ্যা, সেটাকে কি বলা হয়, ভর সংখ্যা। এই ভর সংখ্যাটা আমাদের লিখতে হয় কোথায়, এই উপরে। দেখো 11 আর 12 কত, 23, 11 আর 12 কত, 23। তার মানে একটা পরমাণু আমরা এইভাবে লিখতে পারি 11, 20। বুঝতে পারছো? এইভাবে আমরা একটা পরমাণু লিখতে পারি। এখন যদি পরীক্ষা অনেক সময় আসে, একটু ডিফলি বলি আমি, তোমার যে পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, মোট আমাদের 5টা জিনিস জানতে হবে। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা কি, প্রোটন সংখ্যায় পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যায় কি পারমাণবিক সংখ্যা, নট ইলেকট্রন সংখ্যা, কারণ ইলেকট্রনটা হচ্ছে কম বেশি হতে পারে কিন্তু প্রোটনটা ফিক্সড। প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, আর এটা কি ভর সংখ্যা, এটা কি ভর। ভর মানে কি বলছি, প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন মানে হচ্ছে ভর। আর এটাকে কি বলছি আমি, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা। ওকে, পারমাণবিক সংখ্যা। এখন এই যে যেটা লিখছি সেটা থেকে আমরা বলি এটার ভিতরে কি পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা 11, ইলেকট্রন সংখ্যাও 11, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমার নিউটন সংখ্যা, নিউটন ভর সংখ্যা দেওয়া আছে 23, ভর সংখ্যা যদি 23 হয় তাহলে নিউটন সংখ্যা কত হবে, নিউটন সংখ্যা হবে এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যার বিয়োগফল। প্রোটন মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা দিয়ে আমি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, এখানে 12। এই 12টা হচ্ছে কি নিউটন সংখ্যা। আশা করি বুঝতে পারতেছো এটা কি নিউটন, নিউটন সংখ্যা। আর একটা প্রোটন ইলেকট্রন তো বোঝাই, প্রোটনটা পজিটিভ, ইলেকট্রনটা নেগেটিভ। ওকে, এখন এটা তো সহজ ছিল। যদি এরকম থাকে কোনো কিছু, সোডিয়াম 11, 11, 23, এখানে দেওয়া আছে হচ্ছে 1 পজিটিভ,
তখন তুমি কি করবা? তখন এখানে দেখো পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা 11, এই পাশে লিখি, হ্যাঁ এই লিখবেন 23 পজিটিভ 1। ওকে, এখানে পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাও কিন্তু 11, কিন্তু ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা কত? যদি এখানে পজিটিভ নেগেটিভ দিয়ে কিছু উল্লেখ করা থাকে, পজিটিভ মানে হচ্ছে এখান থেকে কয়টা ইলেকট্রন বাইরে বের হয়ে গেছে, আর নেগেটিভ মানে হচ্ছে কয়টা এখানে প্রবেশ করছে। এখানে পজিটিভ 1 আছে, তার মানে কি এই পরমাণু থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, যে কোনো ভাবে হোক। তাহলে একটা ইলেকট্রন বের হয়ে গেলে এখানে ইলেকট্রন আছে কয়টা বলো তো দেখি? 10টা। আমরা জানি স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন আর প্রোটন সংখ্যা সমান। স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন আর প্রোটন সমান, যেহেতু এখান থেকে একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে প্রোটনের থেকে একটা ইলেকট্রন কম আছে এখানে। বুঝতে পারছো? এরপর দেখো নিউটন সংখ্যা। ঠিক আছে, নিউটন সংখ্যাটা আসলে কত? নিউটন সংখ্যা হচ্ছে এই দুটার বিয়োগফল 12। ভর সংখ্যা কত? ভর সংখ্যা এখানে 23। বুঝছো? তার মানে ইলেকট্রনের সাথে কিন্তু তোমার এই ভর সংখ্যা কিংবা পারমাণবিক সংখ্যার কোনো রিলেশন নেই। ইলেকট্রনটা কমতে পারে, বাড়তে পারে। ঠিক আছে, এরকম অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে যে নিচে ইলেকট্রন কত, এরকম যদি একটা দিয়ে দেয়, এখন তোমাদের ধরো অক্সিজেনটা বলি, অক্সিজেন যদি দিয়ে দেয় যে 8 16 আর এখানে হচ্ছে 2 মাইনাস, বলো তো এখানে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা স্বাভাবিক অবস্থায় কি থাকে? প্রোটন সংখ্যা সমান থাকে। তাহলে স্বাভাবিক অবস্থায় 8 ছিল, কিন্তু মাইনাস মানে কি এখানে আরো দুইটি ইলেকট্রন প্রবেশ করছে, মাইনাস মানে হচ্ছে প্রবেশ করা। তাহলে আরো দুইটি ইলেকট্রন যদি এখানে প্রবেশ করে, তাহলে এখানে ইলেকট্রন হয়ে গেছে কয়টা? এখানে কিন্তু ইলেকট্রন আছে 10টা। বুঝতে পারছো? ইলেকট্রন আছে এখানে 10টা। আশা করি বুঝতে পারছো। এই ছিল হচ্ছে তোমার পরমাণুর পরিচিতি পর্ব। ওকে, এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট থিং, সেটা হচ্ছে পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর। এখন আপেক্ষিক পারমাণবিক ভর নিয়ে আমরা কথা বলবো। ওকে, ওকে, গিভ মি 1 সেকেন্ড। আচ্ছা দেখো, আমাদের এখন হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, ইলেকট্রন বিন্যাস এবং আইসোটোপ। ঠিক আছে, এই 4টা টপিক বাকি আছে। আমি এখানে 10টা টপিক আইডেন্টিফাই করছিলাম এই অধ্যায়ে, তার ভিতরে আমরা 6টা টপিক বুঝাইতে পারছি। এবং এই 6টা টপিক বুঝাতে গিয়ে তোমাদের এই ক্লাসের তোমার লেন্থ হয়ে গেছে নেয়ার হচ্ছে 1 আওয়ার। তো এই 4টা নিয়ে যদি আমি কথা বলতে যাই, তাহলে এটা লেন্থটা আরো অনেক বেশি হয়ে যায়, যেটা তোমাদের বোরিংনেস এর কারণ। একটানা কিন্তু অনেকক্ষণ তোমাদের ক্লাস দেখতে ইচ্ছা করে না, সেটা আমরা বুঝি। এজন্য আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ করে পরবর্তী ক্লাসে আমরা এই 4টা টপিক নিয়ে, জাস্ট এই 4টা টপিক নিয়ে আমরা কথা বলবো। তো আজকের ক্লাস আমি এই 6 নাম্বার টপিক পর্যন্তই শেষ করলাম। ঠিক আছে, আশা করি তোমরা সকলে এই 6 নাম্বার পর্যন্ত বুঝতে পারছো। তোমরা যদি এই 6 নাম্বার পর্যন্ত বুঝে না থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাও। আমি যখন এই 4টা আমি বুঝিয়ে দিব, তখন সাথে এই 6 নাম্বারটাও বোঝানোর চেষ্টা, এই 6 নাম্বারের ভিতর যেটা প্রবলেম আছে সেটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই থাকুক। সকলে সুস্থ থাকো সেই কামনায়। খোদা হাফেজ।